নবম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকের এই ভিডিওতে নিয়ে এসেছি নবম শ্রেণীর 2025 সালের অর্ধবার্ষিক পরীক্ষার বাংলা প্রথম পত্র বিষয়ের প্রশ্নপত্র এবং সেগুলোর সাথে সেগুলোর উত্তরও। এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো, আমাদের এই চ্যানেলে এভাবে বাংলা প্রথম পত্র বিষয়ের মতো তোমাদের সকল বিষয়ের প্রশ্নপত্র এবং সেগুলোর উত্তর সহ প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হবে। তো তোমরা যারা যারা সম্পূর্ণ ফ্রিতে সেগুলো পেতে চাও তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো, যাতে আমরা এগুলো আমাদের এই চ্যানেলে আপলোড দিলে তোমাদের কাছে সঠিক সময়ে নোটিফিকেশন পৌঁছে যেতে পারে। আশা করি বুঝতে পেরেছো। তো আমরা কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। তো এখানে আমরা প্রথমে বহু নির্বাচনী প্রশ্নগুলো এবং সেগুলোর উত্তর দেখি। তো বহু নির্বাচনী প্রশ্ন থাকবে মোট 30টি থেকে 30টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং 30টি প্রশ্নের জন্য 30 নম্বর। তো আমরা এই প্রশ্নগুলো এবং সেগুলোর সাথে সেগুলোর উত্তরও দেখি। তো বহু নির্বাচনী প্রশ্নগুলো এবং সেগুলোর উত্তর দেখার পর আমরা দেখব সৃজনশীল প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্নগুলো। তো আমরা প্রথমে এই বহু নির্বাচনী প্রশ্নগুলো এবং সেগুলোর উত্তর দেখি। তো এখানে আমাদের 1 নম্বর প্রশ্নটি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন শতকে জন্মগ্রহণ করেন? তো 1 নম্বর প্রশ্নের উত্তর হবে খ, 19 শতকে। তারপর 2 নম্বর প্রশ্নটি, শকুন্তলা গ্রন্থটির রচয়িতা কে? তো 2 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তারপর 3 নম্বর প্রশ্নটি, আলী ইবনে আব্বাস বন্দীকে কত স্বর্ণমুদ্রা দিতে চেয়েছিলেন? তো 3 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ, লক্ষ। তো এরপর আমরা 4 নম্বর প্রশ্নটি দেখি। তো 4 নম্বর প্রশ্নটি, খলিফার প্রকৃত নাম কি? তো 4 নম্বর প্রশ্নের উত্তর হবে ক, মাসুদ আল সাদাত, অর্থাৎ খলিফার প্রকৃত নাম হলো মাসুদ আল সাদাত। এরপর 5 নম্বর প্রশ্নটি, ড্যামাস্কাস শহরের বর্তমান নাম কি? তো 5 নম্বর প্রশ্নের উত্তর ক, দামেস্ক। তারপর 6 নম্বর প্রশ্নটি, রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? তো 6 নম্বর প্রশ্নের উত্তর হবে খ, 1861 খ্রিস্টাব্দে। এরপর 7 নম্বর প্রশ্নটি, সুবাসিনীরা কয় বোন? তো 7 নম্বর প্রশ্নের উত্তর হবে ক, 3 বোন। এরপর 8 নম্বর প্রশ্নটি, কার পদশব্দ গাবি দুটি চিন্তু? তো 8 নম্বর প্রশ্নের উত্তর হবে খ, সুবার। সুবার পদশব্দ গাবি দুটি চিন্তু। এরপর 9 নম্বর প্রশ্নটি, মাছ ধরার সময় কেমন সঙ্গী সর্বাপেক্ষা শ্রেষ্ঠ? তো 9 নম্বর প্রশ্নের উত্তর হবে খ, বাক্যহীন, অর্থাৎ মাছ ধরার সময় বাক্যহীন সঙ্গী সর্বাপেক্ষা শ্রেষ্ঠ। এরপর 10 নম্বর প্রশ্নটি, সুবা ঘর থেকে বের হয়ে কোথায় লুটিয়ে পড়ে? তো 10 নম্বর প্রশ্নের উত্তর হবে গ, নদীর তটে। এরপর 11 নম্বর প্রশ্নটি, স্বশিক্ষিত বলতে কি বোঝায়? তো 11 নম্বর প্রশ্নটির উত্তর হবে ক, সৃজনশীলতা অর্জন। এরপর 12 নম্বর প্রশ্নটি, বই ফাড়া প্রবন্ধে প্রমোদ চৌধুরীর মতে আমাদের নির্জীব করেছে কোনটি? তো 12 নম্বর প্রশ্নের উত্তর হবে ক, অর্থ, অর্থাৎ বই পড়া প্রবন্ধে প্রমোদ চৌধুরীর মতে আমাদের নির্জীব করেছে অর্থ। তো 12 নম্বর প্রশ্নের উত্তর ক। এরপর 13 নম্বর প্রশ্নটি, প্রমোদ চৌধুরীর সম্পাদিত পত্রিকার নাম কি? তো 13 নম্বর প্রশ্নটির উত্তর হবে খ, সবুজপত্র। এরপর 14 নম্বর প্রশ্নটি, মনের দাবি রক্ষা না করলে কি বাঁচে না? তো 14 নম্বর প্রশ্নের উত্তর হবে ক, খ, আত্মা। এরপর 15 নম্বর প্রশ্নটি, গতাসু শব্দের অর্থ কি? তো 15 নম্বর প্রশ্নের উত্তর হবে ক, মৃত। এরপর 16 নম্বর প্রশ্নটি, কপোতাক্ষ নদ কবিতাটি রচনাকালে কবি কোন দেশে ছিলেন? তো 16 নম্বর প্রশ্নের উত্তর হবে খ, ইংল্যান্ডে। এরপর 17 নম্বর প্রশ্নটি, বাংলা ভাষায় মধুসূদন দত্ত প্রবর্তিত ছন্দ কোনটি? তো 17 নম্বর প্রশ্নের উত্তর হবে খ, অমিত্রাক্ষর। এরপর 18 নম্বর প্রশ্নটি, মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তি কোনটি? তো 18 নম্বর প্রশ্নের উত্তর ঘ, মেঘনাদ বধকাব্য। এরপর আমরা 19 নম্বর প্রশ্নটি দেখি। তো 19 নম্বর প্রশ্নটি, কবির তৃষ্ণা মিটেছে। তো এখানে 19 নম্বর প্রশ্নের উত্তর হবে খ, কপোতাক্ষের জলে, অর্থাৎ কবির তৃষ্ণা কপোতাক্ষর জলে মিটেছে। এরপর 20 নম্বর প্রশ্নটি, কবি মাইকেল মধুসূদন দত্ত কত সালে খ্রিস্ট জন্মগ্রহণ করেন? তো 20 নম্বর প্রশ্নের উত্তর ক, 1843 সালে। এরপর 21 নম্বর প্রশ্নটি, গোলাম মোস্তফা কর্মজীবনে কী ছিলেন? তো 21 নম্বর প্রশ্নটির উত্তর হবে খ, শিক্ষক। এরপর 22 নম্বর প্রশ্নটি, জীবন বিনিময় কবিতায় কে কাঁদিয়ে ফিরেছে? তো 22 নম্বর প্রশ্নের উত্তর খ, বাদশা বাবর। এরপর 23 নম্বর প্রশ্নটি আমরা দেখি, মানুষের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ ধন কি? তো 23 নম্বর প্রশ্নের উত্তর গ, পুত্র। মানুষের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ ধন পুত্র। এরপর 24 নম্বর প্রশ্নটি, বাবর কোথায় ঘুরতে লাগলেন? তো 24 নম্বর প্রশ্নের উত্তর খ, পুত্রের চারপাশে। এরপর 25 নম্বর প্রশ্নটি, তিমির রাত বলতে কবি গোলাম মোস্তফা কি বুঝিয়েছেন? তো 25 নম্বর প্রশ্নটির উত্তর হবে ক, অন্ধকার রাত। এরপর 26 নম্বর প্রশ্নটি, চকরির গান বলতে কি বোঝানো হয়েছে? তো 26 নম্বর প্রশ্নের উত্তর হবে খ, ফাফিয়ার ডাক। এরপর 27 নম্বর প্রশ্নটি, কোন জড়ে হজরত ওমরের কুটির ভেঙে পড়েছে?
তো 27 নম্বর প্রশ্নের উত্তর হবে ক তাইফুন। এরপর 18 নম্বর প্রশ্নটি কাজী নজরুলের রচিত কাব্যনয় কোনটি? তো 28 নম্বর প্রশ্নের উত্তর খ বাংলার গান। এরপর 29 নম্বর প্রশ্নটি তকবীর শব্দের অর্থ কী? তো এই প্রশ্নের উত্তর হবে ঘ আল্লাহর দনি বা রব। এরপর 30 নম্বর প্রশ্নটি আবু শাহমা কে ছিলেন? তো 30 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ আবু শাহমা ছিলেন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পুত্র। তো শিক্ষার্থীরা আমাদের 30 নম্বরের বহু নির্বাচনী প্রশ্নগুলো এবং সেগুলোর উত্তর দেখা হলো। তো এবার আমরা দেখব 70 নম্বরের সৃজনশীল এবং বর্ণনামূলক প্রশ্নগুলো। তো শিক্ষার্থীরা আমরা এখন দেখতে পাচ্ছি সৃজনশীল প্রশ্ন। তো এখানে সৃজনশীল প্রশ্ন মোট 8টি থাকবে। 8টি থেকে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো এই 5টি প্রশ্নের জন্য তোমরা পাবে 50 নাম্বার, অর্থাৎ প্রতিটি প্রশ্নের জন্য 10 নাম্বার করে। তো আমরা সৃজনশীল প্রশ্নগুলো দেখি। তো এখানে 1 নম্বর প্রশ্নটি। তো এখানে আমরা এই প্রশ্নগুলোর উদ্দীপক পড়ে পড়ে সময় নষ্ট করবো না, শুধু ক খ প্রশ্নগুলো দেখে দেখে চলে যাব। তো এখানে 1 নম্বর প্রশ্নের ক নম্বর প্রশ্নটি প্রত্যুত্তফাকা শব্দের অর্থ কী? তারপর খ নম্বর প্রশ্নটি খলিফা মামুন কিছুক্ষণ মনে হয়েছিলেন কেন? তারপর ঘ নম্বর প্রশ্নটি উদ্দীপকের বন্দির ঘটনা প্রত্যুত্তফাকার গল্পের কোন ঘটনার সাথে কথা স্মরণ করিয়ে দিয়ে ব্যাখ্যা করো। তারপর ঘ নম্বর প্রশ্নটি আমজাদ ও আলী ইবনে আব্বাস উভয় বন্দি কর্তৃক উপকৃত হলেও এরা একরকম নয়, বিশ্লেষণ করো। তারপর 2 নম্বর প্রশ্নের ক খ প্রশ্নগুলো। তো 2 নম্বর প্রশ্নের ক নম্বর প্রশ্নটি সুবার গ্রামের নাম কি? তারপর খ নম্বর প্রশ্নটি পিতামাতার নীরব হৃদয়বার কথাটি দ্বারা লেখক কি বোঝাতে চেয়েছেন? তারপর ঘ নম্বর প্রশ্নটি উদ্দীপকের প্রথম অংশের বক্তব্য কল্যাণীয় সুবার যে বিশেষ দিকটির সঙ্গতি দেখানো হয়েছে তা ব্যাখ্যা করো। তারপর ঘ নম্বর প্রশ্নটি কল্যাণীয় ও সুবা একই পরিস্থিতির শিকার হলেও উভয়ের প্রেক্ষাপট ও পরিণতি ভিন্ন, বিশ্লেষণ করো। এরপর 3 নম্বর প্রশ্নের ক নম্বর প্রশ্নটি সাহিত্য চর্চার আনন্দ থেকে বঞ্চিত হওয়ার অর্থ কী? তারপর খ নম্বর প্রশ্নটি বিদ্যার সাধনা শিক্ষাকে নিজে অর্জন করতে হয় বলতে কী বোঝানো হয়েছে? তারপর ঘ নম্বর প্রশ্নটি উদ্দীপকের সাইফুল সাহেবের মধ্যে বই পড়া প্রবন্ধের যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো। তারপর ঘ নম্বর প্রশ্নটি প্রগতিশীল জগতের সাথে তাল মিলে চলতে উদ্দীপকের মাহিমের শুদ্ধচিন্তা সমর্থনযোগ্য মন্তব্যটি বই পড়া প্রবন্ধের আলোকে বিশ্লেষণ করো। এরপর 4 নম্বর প্রশ্নের ক খ প্রশ্নগুলো। তো এখানে 4 নম্বর প্রশ্নের ক নম্বর প্রশ্নটি সুবা কিসের মতো শব্দহীন ও সঙ্গীহীন? তারপর খ নম্বর প্রশ্নটি পিতামাতার মনে সুবা সর্বদাই জাগরুক ছিল কেন, বুঝিয়ে লেখো। তারপর ঘ নম্বর প্রশ্নটি উদ্দীপকের সবিনার সাথে সুবার বৈসাদৃশ্য ব্যাখ্যা করো। তারপর ঘ নম্বর প্রশ্নটি সুবা গল্পে সুবার বাবা মা যদি উদ্দীপকের সবিনার বাবা মায়ের মতো হতো তাহলে সুবাকে গ্রাম ছেড়ে কলকাতা যেতে হতো না, মন্তব্যটির যথার্থতা বিচার করো। তো এরপর আমরা 5 নম্বর প্রশ্নটি দেখি। তো এখানে ক নম্বর প্রশ্নটি 5-এর সনেটের শতকে কী থাকে? তারপর খ নম্বর প্রশ্নটি স্নেহ তৃষ্ণা বলতে কী বোঝানো হয়েছে? তারপর ঘ নম্বর প্রশ্নটি উদ্দীপকের প্রতিফলিত অনুভূতি কবিতা কনদ কবিতার আলোকে তুলে ধরো। তারপর ঘ নম্বর প্রশ্নটি উদ্দীপকের প্রতিফলিত অনুভূতি অন্তরালের যে ব্যাপ্তি প্রকাশ পেয়েছে তাই কবিতা কনদ কবিতার মূল ভাব কথাটি বুঝিয়ে লেখো। তো শিক্ষার্থীরা এবার আমরা 6 নম্বর প্রশ্নের ক খ প্রশ্নগুলো দেখি। তো এখানে ক নম্বর প্রশ্নটি বিনিময় কবিতার রূপকার। তারপর খ নম্বর প্রশ্নটি জীবন প্রদীপ নিবিয়ে আসিছে অন্ত রবির প্রায় ব্যাখ্যা করো। তারপর গ নম্বর প্রশ্নটি উদ্দীপকের কবিরাজের সঙ্গে জীবন বিনিময় কবিতার কোন চরিত্রের মিল রয়েছে ব্যাখ্যা করো। তারপর ঘ নম্বর প্রশ্নটি উদ্দীপকটি জীবন বিনিময় কবিতা সম্পূর্ণ ভাব প্রকাশ করে না, মন্তব্যটি যথার্থতা নিরূপণ করো। তো এরপর 7 নম্বর প্রশ্নের ক নম্বর প্রশ্নটি হযরত ওমর ফারুক কবিতা কোন কাব্য থেকে সংকলিত হয়েছে? তারপর ঘ নম্বর প্রশ্নটি হযরত ওমরকে আমিরুল মুমিনিন বলা হয় কেন? তারপর ঘ নম্বর প্রশ্নটি চেয়ারম্যান আব্বাস আলী যেদিকে থেকে হযরত ওমরের সঙ্গে বৈসাদৃশ্যপূর্ণ তা ব্যাখ্যা করো। তারপর ঘ নম্বর প্রশ্নটি আব্বাস আলী চেয়ারম্যানকে ওমরের মতো আদর্শ মানুষ হতে হলে কী কী করতে হবে? ওমর ফারুক কবিতার আলোকে ব্যাখ্যা করো। তো এরপর 8 নম্বর প্রশ্নের ক খ প্রশ্নগুলো। তো এখানে 8 নম্বর প্রশ্নের ক নম্বর প্রশ্নটি সাইমুম কি? তারপর খ নম্বর প্রশ্নটি খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ বুত্তাকে তার সঙ্গে সমান মর্যাদা দিতে কুণ্ঠিত হননি কেন ব্যাখ্যা করো। তারপর ঘ নম্বর প্রশ্নটি উদ্দীপকের ভাবটি ওমর ফারুক কবিতার কোন ভাবের সঙ্গে সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা করো। তারপর ঘ নম্বর প্রশ্নটি উদ্দীপকের মূল ভাব কবিতার একটি বিশেষ দিককে নির্দেশ করে, পুরো বিষয়কে নয়, প্রমাণ করো। তো শিক্ষার্থীরা আমাদের 50 নম্বরের সৃজনশীল প্রশ্নগুলো দেখা হলো। তো এখান থেকে 8টি প্রশ্ন থেকে তোমাদের 5টি প্রশ্ন দিলে হবে। তো এখন আমরা দেখব 20 নম্বরের উপন্যাস থেকে 2টি প্রশ্ন এবং নাটক থেকে 2টি প্রশ্ন। তো এখানে উপন্যাসে 2টি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং নাটকে 2টি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। তো এই 2টি প্রশ্নের উত্তরের জন্য পেয়ে যাবে 20 নম্বর। তো আমরা প্রশ্নগুলো দেখি। তো এখানে আমাদের বর্ণনামূলক প্রশ্নের মধ্যে 9 নম্বর প্রশ্নটি এখানে 9 নম্বরের ক নম্বর প্রশ্ন মৃত্যুর মুখোমুখি দাঁড়ালে অনেকে এরকম করবে, এই উক্তিটি করার কারণ কি ছিল বুঝিয়ে লেখো। তারপর খ নম্বর প্রশ্নটি রফিক ও মেজরের সম্পর্কের টানাপোড়েন কিভাবে কাহিনীর গতিপথকে প্রভাবিত করেছে, তাদের মধ্যকার সংঘাতের কারণ ব্যাখ্যা করো।
তারপর 10 নম্বরের ক নম্বর প্রশ্নটি মীর আলীকে মেজর এজাজ কেন সালাম দিলেন ব্যাখ্যা করো। তারপর খ নম্বর প্রশ্নটি নিস্তরঙ্গ গ্রামীণ জীবনে যুদ্ধের বর্বরতা 1971 উপন্যাসে কীভাবে রূপান্তরিত হয়েছে তা বিশ্লেষণ করো। এরপর 11 নম্বরের ক নম্বর প্রশ্নটি সূর্যাস্ত আইন জমিদার হাতেম আলীর জীবনকে কীভাবে প্রভাবিত করছে। এরপর খ নম্বর প্রশ্নটি বহিফির ও হাতেম আলীর সম্পর্কের গতি প্রকৃতি বিশ্লেষণ করো। এরপর 12 নম্বরের ক নম্বর প্রশ্নটি তাহেরা কেন বহিফিরের সাথে ফিরে যেতে চেয়েছিল ব্যাখ্যা করো। এরপর খ নম্বর প্রশ্নটি হাসিমকে কি প্রতিবাদী চরিত্র বলা হয়, তোমার মন্তব্যের পক্ষে যুক্তি প্রদান করো। তো শিক্ষার্থীরা, আমাদের বহু নির্বাচনী প্রশ্নগুলো এবং সেগুলোর উত্তর দেখা হলো, তবে বর্ণনামূলক প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নগুলো দেখা হলো, তবে সেগুলোর উত্তর দেখা হয়নি। তো সেগুলোর উত্তর এই ভিডিওতে সরাসরি দেওয়া সম্ভব হচ্ছে না। তোমাদের যদি প্রশ্নগুলোর উত্তর প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। অবশ্যই তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিওতে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া হবে। তো এটাই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি সকলের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে যাবে এবং পরবর্তী সাজেশনের জন্য অবশ্যই অপেক্ষা করবে। তো এটি ছিল আমাদের ভিডিও। তো সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।